তা দিল না। সে চোখ বুলে মন্থর গলায় পড়ল, এদিকে এসো। মধু নড়ল না, এক কদমও এগিয়ে গেল না, উল্টো পিছিয়ে গেল 2 কদম। মাহতাব দেখল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে এগিয়ে গেল মধুর দিকে। এই প্রথমবারের মতো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, এক হাতে কোমর চেপে নিজেদের দূরত্ব কমিয়ে নিজের সাথে চেপে ধরল। ঠক ঠক করে কাঁপতে থাকা মধুর সম্পূর্ণ শরীর নিজের বাহুতে মিশিয়ে নিল। তার শক্ত বুকে মধুর মাথাটা আঁকড়ে ধরে শান্ত গলেই পড়ল, এদিকে আসার মানে হচ্ছে আমার কাছে এসো, ঠিক এতটা কাছে, বুঝেছো? মধুর শরীরের কাঁপন থেমে গিয়েছে। সমস্ত ভর মাহতাবের উপর ছেড়ে দিতে মাহতাবের কপালে ভাঁজ বুক থেকে আলগা করে সামনে আনতেই মধুর নিস্তেজ মুখটা দেখে বুক কেঁপে উঠল তার। অস্থির হয়ে মধুকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। চুল টানতে টানতে পায়চারি করতে করতে ভাবলো সবাইকে ডাকবে কিনা, কি না কি ভাববে কে জানে। গ্লাস থেকে পানি নিয়ে কয়েকবার চোখে মুখে ছিটিয়ে দিয়েও কাজ হলো না। দ্রুত ফোন নিয়ে মেহরাবকে কল করলো সে। মেহরাব তখন মাত্র হসপিটাল থেকে ফিরেছে। ভাইয়ের কল পেয়ে দ্রুত পায়ে তার রুমে গেল। ভাবির কি হয়েছে ভাই? জানি না, হুট করে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাহতাবের চিন্তিত মুখের দিকে তাকে মেহরাব আর কোনো প্রশ্ন করলো না। মধুর পালস রেট চেক করে আবার নিজের রুমে গেল। কেমন হয়েছিল ভাইয়া? ভাবি শকড হয়ে অজ্ঞান হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ডেকো না, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। প্রয়োজনীয় জিনিস এসে নিজের কাজে লেগে গেল। মাহতাব ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে কিভাবে বলবে তার বউকে একটু জড়িয়ে ধরেছে বলে তার বউ জ্ঞান হারিয়েছে। মেহরাব নিজেও আর কোনো প্রশ্ন করলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। মাহতাব এসে মধুর পাশে বসলো, কপালে ভাঁজ ফেলে কোমরের শাড়ি সরিয়ে দিতেই তার চোখ মুখ শক্ত হয়ে গেল। মধুর ক্লান্ত বিধ্বস্ত মুখের দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। দরজা বন্ধ করে এসে নিজের কাজ শেষ করে গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুম লক করতে ভুলল না সে। রাতে খাবার টেবিলে মাহতাবকে না দেখে ময়না বেগমের চোখ কপালে উঠল। স্বামী নিজে গেল মাহতাবকে ডাকতে। দরজা লক দেখে ময়না বেগমকে এসে বলতে ময়না বেগম হো হাতাশ করে বলল, দেখেছো আম্মা, এই সেই বউকে নিয়ে দরজায় খিল দিয়েছে। ছি ছি ছি, বুড়ো বয়সী ভীমরতি, লজ্জা শরমে মাথা খেয়েছে বেয়াদবটা। কুলসুম বেগম বিরক্ত হয়ে মাহতাবের রুমের দরজার দিকে তাকালো। ছেলে তার কোনোদিনও এমন করেনি, আজ কি এমন হলো? লামিয়া স্বামীর সাথে কথা বলছিল। ময়না বেগমের কথা হেসে উড়িয়ে দিল। কুলসুম বেগমের দৃষ্টি তার কাছে ভালো লাগলো না। আগের দিনের মানুষ সে, চিন্তাভাবনা অনেকটা সেকেলে রয়ে গেছে। মেয়েরাব এসে বসতে বসতে সবার দিকে চোখ বোলালো। কি হয়েছে, সবাই এভাবে বসে আছো কেন? তোর বড় ভাই বাড়ি ভর্তি মানুষের সামনে বউ নিয়ে দরজায় খিল দিয়েছে। লজ্জায় আমার গলা দিয়ে খাবার নামছে না। মেয়েরাব আশ্চর্য হয়ে বলল, তুমি লজ্জা পাচ্ছ কেন? তো লজ্জা পাবো না? সবাই ভাববে আমার ভাইয়ের মতো আমিও বোধহয় নির্লজ্জ ছিলাম। তোদের দোষ এসে আমার ঘাড়ে পড়বে কেন? আর আমি বা মানবো কেন? মেয়েরাব বুঝলো তার আবার ঝগড়া করার মুড হয়েছে, তাই যুক্তিহীন যুক্তি দাঁড় করাচ্ছে। সে আর তর্কে গেল না। কুলসুম বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কিছুক্ষণ আগে ভাবি অসুস্থ হয়ে পড়েছিল, আমি নিজে চেক করে ইঞ্জেকশন দিয়ে এসেছি। আজ রাত আর ঘুম ভাঙবে না, আজ রাতে আর ঘুম ভাঙবে না। ভাইয়া হয়তো তার পাশেই আছে, তাই এত আকাশ কুসুম না ভাবলেও চলবে। কুলসুম বেগম উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? সারাদিন তো ভালোই দেখলাম, হঠাৎ করে কি এমন হলো? প্রেশার লো হয়েছে আম্মা, চিন্তা করবেন না। মেহরাব কৌশলে কথা ঘুরিয়ে দিল। স্বামী ভুরকুচকে তাকিয়ে রইল মেহরাবের মুখের দিকে। কিছু একটা হয়েছে সে নিশ্চিত। মধুর আচরণও স্বাভাবিক ছিল না। তারপর রুমিকে অসুস্থ হয়ে যাওয়া। ময়না বেগম মলিন গলায় বলল, মেয়েটা অসুস্থ আর তোর ভাই আমাদের একবার বলার প্রয়োজনও মনে করলো না। দেখেছো আম্মা, কি বিয়াদব ছেলে তোমার। রহিমা টেবিলে মাছের বাটি রাখতে রাখতে বলল, ভাইজান তো বাসায় নাই আপা, হে কখন বাইর হইয়া গেছে। সবে অবাক চোখে তাকালো রহিমার দিকে। সবার এমন দৃষ্টি দেখে রহিমা থতমত খেয়ে গেল। ময়না বেগম আহাজারি করে বলল, অসুস্থ মেয়েটাকে রুমে তালা মেরে রেখে গেছে তোমার ছেলে। দেখেছো আম্মা, এই ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। তোমার ছেলে এতিম মেয়েটার উপর অত্যাচার করছে।
ওর নামে আমি নারী নির্যাতন মামলা দিব। মেহেরব গাড়ি বের করো, আমি এখনই থানায় যাব। ময়না বেগম দু লাফে উঠে হাত ধুয়ে চলে গেল। স্বামীর অসহায় চোখে মেহেরাবের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমি বিয়ে করব না মামা, খবরদার আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। আচ্ছা। কাল মাকে নিয়ে হসপিটাল যাব, তোমার ফ্রেন্ডকে বলে রেখো। হুম। আমাকে রুমে দিয়ে এসো মেহরাব। রহিমাকে বলো আমার খাবার রুমে দিয়ে আসতে। আসুন আম্মা। মেহরাব কুলসুম বেগমকে তার রুমে নিয়ে গেল। লামিয়া গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, আপা কখন কার দলে যায় কিছুই বুঝি না। লামিয়া হেসে ফেল। আজ মেহরাবের খবর করে ছাড়বে ময়না বেগম। থানায় না নিয়ে গেলে কয়েক ঘা লাগিয়েও দিতে পারে। মাহতাব জয়নাল ব্যাপারীর সামনে সোজা হয়ে বসে আছে। শান্ত চোখে তার হাজার ক্রোধ। জয়নাল ব্যাপারীর পাশে তার দুই ছেলে দাঁড়িয়ে, তারা কপাল কুঁচকে মাহতাবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এত রাতে মাহতাবের আগমন আর এমন শান্ত ভয়ঙ্কর দৃষ্টি মানে কিছুই তাদের মাথায় ঢুকছে না। জয়নাল ব্যাপারীর বড় ছেলে জাবির আজ বাড়িতেই আছে। তারা তিন ভাই জয়নাল ব্যাপারীর প্রথম স্ত্রী মরিয়মের সন্তান। মরিয়ম বিবি বেঁচে থাকতে জয়নাল ব্যাপারী আলেয়া বেগমকে বিয়ে করেন। স্বামীর এই বেইমানি মেনে নিতে পারেননি তিনি, তাই এক কাপড়ে সংসার চেয়েছেন। জাবির বেশিরভাগ সময় তার সাথে থাকে। বাবার প্রতি তেমন একটা টান নেই তার, কিন্তু দু ভাই একেবারে তার বাবার মতো হয়েছে, দয়া মায়াহীন নিষ্ঠুর প্রকৃতির। মধুরিমাকে সে ছোট বোনের মতো স্নেহ করে। যতদিন জাবির এই বাড়িতে থাকতো মধু অনেকটা স্বস্তিতে থাকতো। জয় আর স্বামী তারপর হাট ওঠাতে পারতো না। অন্তত প্রতিদিনে মারধর থেকে বেঁচে যেত সে। জাবির চেয়েছিল মধুকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু তার মায়ের ঘরে সতীনে মেয়ের জায়গা হবে না। তাছাড়া মধুকে দেখলে তার মায়ের পুরনো ঘা তাজা হয়ে উঠবে, তাই সে নিয়ে যায়নি। মাহতাব জয়নাল ব্যাপারী আর বাকি সবাইকে জেলে ঢুকালো। জাবির চুপ ছিল। মধু এ বাড়িতে বড় হয়েছে, আপনারা ওকে ছোট থেকে নিজেদের সাথে রেখেছেন, তাই প্রশ্নটা আপনাদের কাছেই করছি। মধুর সাথে কে অসভ্যতা করেছে? এক কথায় উত্তর চাই। বেশি কথা শোনার ধৈর্য আমার মধ্যে অবশিষ্ট নেই, তাই তাড়াতাড়ি উত্তর দিন। জয়নাল ব্যাপারী কুলকুল করে খেমে যাচ্ছেন। আলেয়া বেগম অবাক চোখে তাকিয়ে আছে। মাহতাবের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। মাহতাবের শান্ত চোখে ক্রোধের মাত্রা স্পষ্ট বোঝা যাচ্ছে। আলেয়া বেগম জয়নাল ব্যাপারীর দিকে তাকে সন্ধিয়ান গলায় বলল, জামাই এসব কি বলছে জয়নাল? আর তুমি কেন চুপ করে আছো? মধুর সাথে এই বাড়িতে কেউ অসভ্যতা করেনি বলছো না কেন? ওই মুখ পুড়ে এখানে থাকতেও শান্তি দেয়নি, এখন শ্বশুর বাড়ি গিয়েও শান্তি দিচ্ছে না। শেষের কথাগুলো বলে আলেয়া বেগম রাগে গজগজ করতে থাকে। জাবির এক দৃষ্টিতে তার বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মাহতাব হাত মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে তার ইচ্ছে করছে এখনই সব কটাকে মাটিতে পুঁতে দিতে। আর আলেয়া বেগমের দিকে তাকাতে গা গোলাচ্ছে। এ কেমন মা? মারা কি এরকম হয়? মা কখনো এমন হতে পারে না। মায়েরা হয় মমতাময়ী, তার শুধু হৃদয় উঁচা করে ভালোবাসতে জানে। এই মহিলা কারো মা হওয়ার যোগ্য না। মাহতাব নিজের ফোন থেকে মেহরাবকে SMS করে এখানে আসতে বলল। তার আবার একটাই সমস্যা, অতিরিক্ত রাগ উঠলে মুখ থেকে কথা বের হতে চায় না। যেমন এখন সে মূর্তিয়মান মানবের মতো জমে বসে আছে। সবার স্তব্ধতা দেখে মুখ খুলো চাবি। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, ভাইয়ার প্রশ্নের জবাব দাও বাবা। সে এত রাতে এখানে নিশ্চয়ই আমাদের সাথে মজা করতে আসেনি। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কারণে তার এত রাতে এখানে আসতে হয়েছে। তাই সময় নষ্ট না করে জবাব দাও। আমাদের সকালে অফিস আছে, তুমি আর তোমার ছেলেদের মতো বসে বসে খাই না। ছেলের কর্কশ গলায় দমে গেল জয়নাল ব্যাপারী। ভীতু চোখে তাকালো দুই ছেলের দিকে। জয় আর স্বামীর ভয়ে কাঁপছে। জাবিকে তারা ভালো করে চিনে। সত্যটা জানতে পারলে মেরে হাত পা ভেঙে দিতে দুবার ভাববে না। আলেয়া বেগম বুঝলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আগেরবার জেল থেকে আসার পর পাড়া প্রতিবেশী তাদের উপর ছিছি করেছে। এখনো কেউ খুব একটা মিশতে চায় না। গলির চায়ের দোকানে তাদের নিত্যদিনে বৈঠক বসে। এর মধ্যে আবার কিছু হলে এ পাড়ায় আর থাকা হবে না। সবে এক ঘরে করে দিবে তাদের।
জয়নাল ব্যাপারী এবার গলা পরিষ্কার করে একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। মাহতাবের দিকে তাকিয়ে না জানার ভান করে বললেন, আপনি কি বলছেন বুঝতে পারছি না। এখানে আমরা মধুর সাথে খারাপ ব্যবহার করছি ঠিক, তবে তার সাথে অসভ্যতা করার কেউ নেই এ বাড়িতে। আমরা সবাই তার আপনজন, বাবা ভাই হই। এসব মুখে আনাও পাপ জামাই। জয়নাল ব্যাপারীর ভোলা ভালা চেহারা দেখে মাহতাবের মেজাজ খারাপ হলো। চল শক্ত করে তাকিয়ে রইল জয়নাল ব্যাপারীর মুখের দিকে। কয়েকটা শক্ত ঘুষি বসিয়ে চল ভেঙে দিতে পারলে মনটা একটু শান্ত হতো। জয়নাল ব্যাপারীর থেকে চোখ সরিয়ে মাহতাব ঘড়ির দিকে তাকালো। এতক্ষণে মেহরাবের চলে আসার কথা। ছোট ভাই ডাক্তার হলো, হাড় ভাঙ্গার অভিজ্ঞতা তার কম নেই। স্কুল কলেজে এজন্য অনেকবার মাহতাবকে জরিমানা গুনতে হয়েছে। আজ ভাইয়ের এই গুপ্ত প্রতিভা কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করবেন না মাহতাবকে দিয়ে ভাঙ্গাবে, আবার তাকে দিয়ে পট্টি করবে। সে নিজে কিছু করবে না। শ্বশুরের গায়ে হাত তোলাটা ভালো দেখায় না। জাবির হতভম্ব চোখে বাপ ভাইয়ের দিকে তাকিয়ে, এত ছোট ভাই দুটো কিছুদিন আগেও তার কাছে চকলেটের বায়না ধরেছে। মনে হচ্ছে এই তো সেদিন তার বাবার কাঁধে চড়ে বাজারে গিয়েছে। তার চেনা জানা মানুষগুলো কিভাবে এত বদলে গেল? এটা কি তার নিজের পরিবার? জাবির আলেয়া বেগমের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। এই মহিলা তাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। জাবিরের মন চাইল নিজের গলা চেপে ধরে মরে যেতে। লজ্জের চোখ তুলে মাহতাবের দিকে তাকাতে পারছে না সে। কেমন নিকৃষ্ট কাজ করেছে তা শোনার সাহস হচ্ছে না তার। ঘৃণায় পেট মুচড়ে উঠছে। বাইরে গাড়ির শব্দ পেতেই মাহতাব নড়েচড়ে বসলো। ছোট ভাইয়ের কাছে এসব এক্সপ্লেন করাও অস্বস্তিকর। তবে তার ভাই যথেষ্ট বুদ্ধিমান, কিছু খুলে বলতে হবে না নিশ্চিত। মেয়েরা শার্টের হাতা গোটাতে ঢুকলো। তার পিছনে স্বামীর মামার সাথে এক প্রকার জোর করে এসেছে সে। ভিতরে ঢুকেই জয়কে দেখে মুখে হাসি ফুটে উঠল, যেন বহুদিনের পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছে সে। কেউ কিছু বোঝার আগেই দৌড়িকে ঠিক নাক বরাবর ঘা বসিয়ে দিল। মাহতাব সহ সবাই দাঁড়িয়ে গেছে। মেহরাব হাতা গোটাতে ভুলে ভাগিনার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো কারোর মাথায় ঢুকছে না। জয়ের নাক ফেটে ফোয়ারার মতো রক্ত বের হচ্ছে। জয়নাল ব্যাপারী আর্তনাদ করে ছেলেকে আগলে নিয়েছে। স্বামীর বিজয়ী হাসি হাসতে হাসতে বলল, কলেজে থাকতেই এই ছেলে আমার নাক ফাটিয়ে দিয়েছিল মামা। মায়ের খেয়ে বাসায় যাওয়ার অপরাধে মাও আমাকে জুতো দিয়ে মেরেছে। আজ শোধবোধ করে দিলাম। ডোন্ট মাইন্ড প্লিজ। মাহতাব আবারও চুপ নিজে জায়গায় বসে পড়ল। মেহরাব স্বামীরের পিঠে চাপড়ে বলল, আমরা মোটেও কিছু মনে করিনি, এরাও করেনি, তাই না? জাবির বিষাদ মুখ নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিজের পরিবারের সাথে এখন যা হবে তা সে সামনে বসে সহ্য করতে পারবে না। কাল সকালে সে এর বাসা থেকে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। ছেলে হিসাবে যতটুকু দায়িত্ব তা দূর থেকে পালন করবে। মাহতাব মেহরাবকে উদ্দেশ্য করে বলল, এই তিনজনকে ততক্ষণ মারবে যতক্ষণ না এরা সত্যি বলছে। সামান্য পরিমাণ দয়া দেখাবে না। সবগুলোর মুখ বেঁধে নাও, আশেপাশের মানুষের যাতে অসুবিধা না হয়। যাও, শুরু করো। মেহরাব আর উল্টো জিজ্ঞেস করলো না, কোন সত্যির কথা জানতে চাইছে মাহতাব। সে নিজের কাজে লেগে গেল। স্বামী কিছুটা বুঝতে পারল ঘটনা, তাই সে চুপ করে মাহতাবের পাশে দাঁড়িয়ে রইল। মনে মনে মধুকে নিয়ে শঙ্কিত হলো কিছুটা। অমানুষগুলো আবার কিছু করেনি তো? পেশায় ডাক্তার হলো, হাড্ডি ভাঙ্গায় মেহরাবের জড়ি মেলা ভার। জয়নাল ব্যাপারী কিছু বলতে না পারলে তার দুই ছেলে হাত পা চালাতে পিছুপা হয়নি। মেহরাবও কিছুটা লেগেছে, তবে তিনজনকে তুলোধনা করে ছেড়েছে সে। মাহতাব শান্ত চোখে তাকিয়ে, ভাই আমরা বাইরে যাচ্ছি, তোমার যা জানার জেনে নাও। এবার মুখ না খুললে হালকা আওয়াজ দিবে। গাড়িতে অনেক খেলনা আছে, সবগুলো দিয়েই ওদের সাথে খেলবে। আয় স্বামীর মাথা নাড়ি মেহরাবের পিছু নিল। মাহতাব এখনো ঠাই গা এলিয়ে বসে আছে। মেহরাব যেতেই সোজা হয়ে বসলো। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, বলুন, মধুর সাথে কে এই নিকৃষ্ট কাজ করেছে? জয়নাল ব্যাপারী মাথা নিচু করে চুপ করে আছে।
জয় আর স্বামীর নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। দুজনের অবস্থাই শোচনীয়। স্বামীর কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, এবারের মতন মাফ করে দিন। ক্ষোভ ছিল ওর প্রতি, রাগ হতো দেখলে। ওর মায়ের জন্য আমাদের মা চলে গেছে, ওর মায়ের জন্য আমাদের মা চলে গেছে। বাবাকে খুব ভালোবাসতাম, তাই মায়ের সাথে যেতে পারিনি, কিন্তু মাকে ছাড়া থাকতে কষ্ট হতো খুব। কত রাত দুই ভাই কান্না করে কাটিয়েছি তা শুধু আমরাই জানি। বাবার জন্য ওনাকে কিছু বলতে পারতাম না, তাই সব রাগ মধুর উপর দিয়ে যেত। আমরা ওকে মারধর করতাম ঠিকই, কিন্তু কখনো খারাপ নজরে তাকাইনি। না, তাহলে মধুর শরীরে কামড়ের চিহ্নগুলো কোথা থেকে এলো? জয় ভীত চোখে স্বামীর দিকে তাকালো। স্বামী মাথা নিচু করে বসে আছে। জয় কাঁপা কাঁপা গলায় বলল, ওই দিন স্বামীর নেশা করেছিল, ইচ্ছে করে করেনি। বড় কিছু হয়ে যাওয়ার আগেই আমি আটকে ফেলেছিলাম। আলিয়া বেগম মূর্তির মতো এক কোণে দাঁড়িয়ে আছে। এদেরকে সে নিজের ছেলের মতো আদর করেছে। তাদের মনে তার জন্য এতটা ঘৃণা সে কল্পনা করতে পারেনি। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে বুঝতে পারল সে আগে থেকে সবটা জানত, এবং এজন্যই বুঝি মধুকে বিয়ে দেওয়ার এতটা তাড়া। মাহতাব জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যত দ্রুত সম্ভব আপনারা এই শহর ছেড়ে চলে যাবেন। আমি চাই না আমার জন্য কোনো মা সন্তান হারা হোক। মাহতাব যত দূরত্ব এসেছিল তার চেয়ে বেশি দূরত্ব পেয়ে ব্যাপারীর বাড়ি থেকে বেরিয়ে গেল। মেয়েরা আর স্বামীর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তোরাও চলে আয়। মেয়েরাব কিছুটা আমতা আমতা করে বলল, সিরিয়াস কিছু ভাই? না। মেহরাব আর কিছু জিজ্ঞেস করলো না। মাহতাব ওদের তাড়াতাড়ি আসতে বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। স্বামী বুঝতে পেরেও কিছু বলল না, শুধু মনে মনে মধুর ঠিক থাকার দোয়া করলো। মাহতাব পাশে গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মধু এখনো ঘুমিয়ে আছে। গাড়ির চাবিটা রেখে মধুর মাথায় হাত বুলিয়ে দিল সে। কপালে দীর্ঘ চুমুকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মেয়েটা কি এর জন্যই নিজেকে গুটিয়ে রাখছে? একবারও কি বিশ্বাস করি বলে যেত না? ওয়াশরুম থেকে বেরিয়ে মেহরাবকে কল করলো। বাসায় পৌঁছেছিস? এই তো কাছাকাছি চলে এসেছি, গলির মোড়ে আছি। তুমি ঘুমিয়ে যাও, আমরা 2 মিনিটে বাসায় ঢুকবো। ঠিক আছে, আয়, আমি জেগে আছি। মাহতাব চুপচাপ মধুর পাশে শুয়ে পড়ল। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে মধুকে নিজের বুকে জড়িয়ে ধরল। এবার কিছুটা ভালো লাগছে। বুকের ভিতর বয়ে চলা ঝড়টা যেন এক নিমিষেই থেমে গেছে। কয়েক মিনিট পরে মেহরাবের গাড়ির আওয়াজ পাওয়া গেল। মাহতাব নিজেও চোখ বুঝল, শরীর খুব ক্লান্ত লাগছে। মাহতাব সিদ্ধান্ত নিয়েছে মধুকে এ বিষয়ে কিছুই বলবে না, কখনো জানতেও দিবে না। সে সব জানে। ভালোবেসে সে তার বউকে বোঝাবে সব পুরুষ এক নয়। সে তার জীবনের একমাত্র পুরুষ, যে তাকে বুকের কাছেই আঁকলে রাখবে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সময় লাগবে, কিন্তু একসময় সে সফল হবে নিশ্চিত। মধুর ঘুম ভাঙল খুব ভোরে। মাহতাব তখনও গভীর ঘুমে বিভোর। নিজেকে মাহতাবের বাহু বন্ধনে দেখে হক চুকিয়ে গেল মধু। কাল রাতের কথা মনে পড়তেই ভালো করে নিজের দিকে তাকালো। সবকিছু ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেকে মাহতাবের থেকে ছাড়িয়ে নিল। অজু করে এসে ধীর গলায় মাহতাবকে ডেকে তুলে নামাজের রুমে চলে গেল। মাহতাব নিজেকে সামলে নিজেও ফ্রেশ হয়ে মসজিদে চলে গেল। মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছে সে। মাথা ঝিমঝিম করছে। মেহরাব আর স্বামীরও ঘুমো ঘুমো চোখে ঢুলতে ঢুলতে মসজিদে গেল। মেহরাবের আজ একটা ওটি আছে দুপুরে পরে। আজ আর সকাল সকাল হসপিটাল যাবে না সে, কল করে হাফ ডে ছুটি নিয়ে নিবে। নামাজ শেষে ছেলেরা সবাই আবার ঘুমিয়েছে। লামিয়া সকাল থেকে মুখ ভার করে বসে আছে। ময়না বেগম অনেক খুঁচিয়ে পেট থেকে কিছু বের করতে পারেনি। সে নিশ্চিত তার বেয়াদব ভাই লামিয়ার লামিয়ার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করেছে। এত ভালো মেয়েগুলোকে কেন এই বেয়াদবের কপালে পড়তে হলো? মনে মনে আফসোসের শেষ নেই তার। মধু সকাল থেকে সবার সাথে স্বাভাবিক ব্যবহার করছে। কাল রাতের বিষয় নিয়ে মনের মধ্যে খচখচ করছে। মাথায় রেগে আছে কিনা তা নিয়েও মনের মধ্যে আনচান করছে। ব্রেকফাস্ট টেবিলে থমথমে মুখে সবাই ব্রেকফাস্ট করছে। ময়না বেগম ঢালো দৃষ্টি 2 ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেহরাব জোরের মতো আর চোখে
কয়েকবার তাকালো, এখন আর তাকাচ্ছে না। কাল রাতে কখন ফিরেছ? কুলসুম বেগমের প্রশ্নে একবার চোখ তুলে তাকালো মাহতাব, পুনরায় খাওয়ায় মনোযোগ দিয়ে ধীর গলায় বলল, অফিস থেকে জরুরি কল এসেছিল আম্মা, সেখানে গিয়েছিলাম, 1:30টার দিকে ফিরেছি। কুলসুম বেগম আর কিছু বলেন না, কিন্তু ময়না বেগম ফোঁস করে উঠল, অফিস সামলে আর কি হবে, তোর ভাই কাল রাতে আবার মারামারি করে এসেছে। দেখ, হাত আর কপাল কালো হয়ে আছে, গুন্ডা হয়েছে একটা। মধু অবাক চোখে তাকালো মাহতাবের দিকে। মাহতাব কাল রাতে বেরিয়েছিল, কই তার তো মনে পড়ছে না। মাহতাব মেহরাবের দিকে একবার তাকিয়ে আবার খাওয়াই মন দিল। দেখলে আম্মা, দেখলে তোমার ছেলেরা আমাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করেছে শুক্রতে 7 দিন হয়ে গেল, এখন এই অবস্থা। কয়দিন পর আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ময়না বেগম আঁচলে মুগুজে গুনগুন করে কাঁদতে লাগলো। লামিয়া মেহরাবের দিকে রাগি চোখে তাকিয়ে ময়নাকে সান্ত্বনা দিতে লেগে পড়েছে। মেহরাব অসহায় চোখে তাকিয়ে বলল, তোমার চোখে পানি আসেনি আপা? স্বামীর ফিক করে হেসে ফেল। ময়না বেগম গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। মাহতাব নিজের খাওয়া শেষ করে প্লেটের খাবার বেড়ে ময়না বেগমের রুমে চলে গেল। আরে লামু, আমি তো সত্যিটাই বললাম, সত্যি আপনার চোখে পানি ছিল না? কুলসুম বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। এটা রোজকার কাহিনী, ছেলে আছে বিধায় সে নিশ্চিত। মধু কৌতূহল গলায় বলল, আপনি কিভাবে ব্যথা পেয়েছেন ভাইয়া? ইস, কতখানি দাগ পড়ে গেছে। বাদ দিন ভাবি, এই লোক কোনোদিনও ঠিক হবে না। আমি আজই আমার ফ্ল্যাটে চলে যাব। খবরদার আমার পিছু এসেছেন তো। লামিও রাগে গড়গড় করতে করতে চলে গেল। মেয়েরা অসহায় ছাগল ছানার মতো মুখ করে বসে রইল। কিছুদিন বউ ছাড়া কাটাতে হবে নিশ্চিত। ময়না বেগমকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাইয়েছে মাহতাব। ময়না বেগম সারাদিন তাদের পিছনে লাগলেও ভাইদেরকে অসম্ভব ভালোবাসেন। মাহতাব আর মেহরাব তা খুব ভালো করেই জানে, তাই খুব ধৈর্য নিয়েই তার বোনকে সামলায়। ময়না বেগমকে খাইয়ে মাহতাব রুমে এসে দেখে মধু মুখ ভার করে বসে আছে। মাহতাব একবার আর চোখে তাকিয়ে নিজের ল্যাপটপ নিয়ে সোফায় বসল। মাহতাবের গম্ভীর থমথমে মুখ দেখে মধু চোখ নামিয়ে ফেলল। মাহতাব কিছু কি বুঝতে পেরেছে? কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। পুরনো ঘা তাজা হয়ে বুকের ভিতর রক্তক্ষরণ শুরু হয়ে গেল। কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে বিষাদ চোখে মাহতাবের দিকে তাকাতেই দেখল মাহতাব তার দিকে তাকিয়ে। মাহতাবের শান্ত আশ্বস্তপূর্ণ চাহনিতে মধুর অশান্ত মনটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। মাহতাবের বিশ্বস্ত চোখের দিকে তাকিয়ে চোখের জল নিয়ে মুচকি হাসল সে। কাছে এসো মধু। মধু দেরি করল না, বলার সাথে সাথে মাহতাবের সামনে গিয়ে দাঁড়ালো। উৎসুক দৃষ্টিতে মাহতাবের পরবর্তী বাক্য শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আমার কাছে এসে বসো। যতটা কাছে বসলে তুমি আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাও, ঠিক ততটা। না হলে বুঝবে কি করে আমার মনে তোমার জন্য কতটা বিশ্বাস আর ভালোবাসা আছে। মধু বিমন নয়নে তাকিয়ে রইল। নিষ্পলক দৃষ্টি মাহতাবের চোখের পানি রেখেই এগিয়ে গিয়ে মাহতাবের বুকে মাথা রাখল। আপনার বুকে আসার আগেই আপনার চোখ সবকিছু বলে দেয় বড় সাহেব। আমি আপনাকে ভরসা করি, আমাকে কখনো ভুল বুঝবেন না প্লিজ। আমি খুব সাধারণ একটি মেয়ে, আপনার জানার থেকেও আমি অনেক বেশি সাধারণ। আমার জীবনে 2 জন পুরুষের আগমন হয়েছে যাদের আমি অসম্ভব ভালোবাসি আর বিশ্বাস করি। একজন আমার বাবা, যে আমাকে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। সে যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে না আনতেন তাহলে আজ আমার জায়গা কোথায় হতো তা বলার অপেক্ষায় রাখে না। শুনেছি বাবা আমাকে ডাস্টবিনের পাশ থেকে তুলে এনেছেন। তখন আমার ছোট্ট শরীরটা কিছু কুকুর টানাটানি করছিল। বাবা তখন আমাকে আগলে না নিলে আমি হয়তো সেদিন কুকুরের পেটে চলে যেতাম। কথাগুলো বলেই হালকা হাসলো মধু। মাহতাব এক দৃষ্টিতে মধুকে দেখছে। মাহতাবের বুক থেকে নিজের মাথাটা তুলে সোজা হয়ে বসল। মাহতাব এখনো তাকে বাহু বন্ধনে আটকে রেখেছে। মধু ধীর গলায় আবার বলতে শুরু করলো, আমার জীবনের দ্বিতীয় আর শেষ পুরুষ হচ্ছেন আপনি। আমি আমার মনের সম্পূর্ণ অংশ আপনার নামে করে দিয়েছি। বিয়ের দিন আপনি হয়তো ভেবেছেন আমি বিয়ে করতে চাইনি বলে তারা আমাকে মারধর করেছে,
আসলে কিছুদিন আগের করা তাদের কুকর্ম আমি যাতে কাউকে না বলি, তাই তারা আমাকে মারধর করেছে। আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, এ জীবন থেকে মুক্তি চেয়েছিলাম। বাবার মৃত্যুর পর থেকে মা আমাকে সহ্য করতে পারতো না। মায়ের ধারণা আমার জন্য বাবার মৃত্যু হয়েছে। সেদিন যদি আমি ঘুরতে যাওয়ার বায়না না করতাম, তাহলে বাবার মৃত্যু হতো না। মায়ের জায়গায় হয়তো মা ঠিক। সেসব কথায় আর যেতে চাইছি না। আমি আপনাকে আমার মন থেকেই ভালোবেসেছি। আমার মনে আপনার জন্য অনেক বিশ্বাস আর ভরসা তৈরি হয়েছে, যেমনটা আমি আমার বাবাকে করতাম। আমার কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি যেমন, আমি আপনাকে ঠিক সেভাবেই ভালোবাসি। আমাকে নিয়ে মনে কোনো সংশয় রাখবেন না। মাহতাব মধুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে চুপ করে বসে রইল। মধুও তার স্বামীকে শক্ত করে আঁকড়ে ধরল। দরজায় নখ হতেই দুজনকে ছেড়ে বসলো। মাহতাব মুচকি হেসে মধুর মাথায় হাত বুলিয়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে মেহেরাব বোকা বোকা হেসে দাঁড়িয়ে। মেহেরাবের হাসি দেখে মাহতাব কপাল কুঁচকে ফেলল। কি চাই? কত টাকা? 50,000। আমার কাছে এখন ক্যাশ নেই, কার্ড নিয়ে যা। আচ্ছা। মাহতাব কার্ড এনে দিতে মেহেরাব দ্রুত পায়ে বেরিয়ে গেল। মাহতাব মুচকি হেসে দরজা আটকাতে নিলেই ময়না বেগম প্রকট হলো। তীক্ষ্ণ চোখে তাকে কটমট করে বলল, তুই ওকে টাকা দিলি কেন? ওর টাকা দরকার ছিল আপা। মাহতাবের শান্ত গলা শুনে ময়না বেগমের মন শান্ত হলো। কর্কশ গলায় বলল, ওর কাছে টাকা নেই। ডাক্তার হয়েছে কি জন্য? এত টাকা ইনকাম করে সেই টাকা কই চায়? আমি বলে দিচ্ছি মাহতাব, এই ছেলের ভাব গতি কিন্তু সুবিধার নয়। নিশ্চয় বিপথে টাকা উড়ায়। তুই আজই খবর নে কোথায় কোন আকাম কুকাম করে বেড়াচ্ছে। তার একটা লিস্ট আর করে আমাকে দিবি। হ্যাঁ, বেয়াদবটার জন্য বউটা বাড়ি ছাড়া হলো। ওর এ বাসে ভাত বন্ধ। তোর বউকে ডাক, ওকে বলতে হবে আজ থেকে মেহরাবকে বাসায় যেন খেতে না দেয়। খাম্বার মতো দাঁড়িয়ে রইলি কেন? যা ডেকে আন। আমি বলে দিব আপা। আমি তোকে বিশ্বাস করি না। আজ থেকে করবে আপা। আমি সত্যি মেহরাবের বাসায় খাওয়া বন্ধ করে দিব। সত্যি তো? ঠিক আছে। চা খাবি? আমি বানাবো। খাবো। আমি পাঠিয়ে দিচ্ছি। ময়না বেগম খুশি মনে কিচেনের দিকে চলে গেল। বদটাকে এবার একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। তার পিছনে লাগতে আসা অসভ্য একটা। মাহতাব দরজা লাগিয়ে মধুর পাশে গিয়ে বসলো। মধু কৌতূহলী চোখে তাকিয়ে, এসবের অভ্যাস করে নাও। এখন এটাই তোমার বাড়ি, আর এই মানুষগুলোই তোমার আপনজন। কারণ মনে কষ্ট না দিয়ে কিভাবে তাদের সামলাতে হয় তা বুঝতে চেষ্টা করো আস্তে আস্তে। আমি আছি তোমার পাশে। তো মাথা নেড়ে সায় জানালো। অফিসের কিছু কাজ করব, তুমি আপার কাছে গিয়ে দেখো সে কি করে। মায়ের ওষুধ খাওয়া হয়েছে কিনা একটু দেখে এসো। মধু মুচকি এসে আচ্ছা বলে চলে গেল। মাহতাবও নিজের কাজে মন দিল। আজকে কিছু ইম্পর্টেন্ট মিটিং ছিল তার। অফিসে না যাওয়ায় বাসা থেকেই মিটিং সারতে হবে। মধু কিচেনে গিয়ে ময়না বেগমের পাশে দাঁড়াতেই ময়না বেগম গদগদ গলেই বলল, আজকে তোমার ছোট ভাইয়ের বাসায় ভাত বন্ধ, জানো তো? জি আপা। কিছুতেই খেতে দিবে না। আচ্ছা। আমি চা করছি, খাবে তো? ঠিক আছে, আগে মেহতাবকে 1 কাপ চা দিয়ে আসো। না থাক, তুমি বরং তোমার চাটা নিয়ে খাও। দুজন একসাথে বসে খাবে, কেমন? সে তো অফিসের কাজ করছে আপা। তাহলে আমরা দুজনই গল্প করতে করতে চা খাবো। লামিয়াটা থাকলে কতই না ভালো হতো। বজ্জারটা মেয়েটাকে এক মুহূর্ত শান্তি দেয় না। তুমি মেহতাবকে চা দিয়ে এসো, আমি বরং লামিয়াকে একটা কল করে দেখিও কোথায় আছে। মধু মুখ টিপে হেসে জানিয়ে চলে গেল। ময়না বেগমকে তার কাছে একটা আদুরে টেডি বিয়ারের মতো লাগে, বড্ড আদুরে। মধু জানিয়ে রুমে যেতে দেখল মাহতাব কনফারেন্স মিটিং করছে। মধু নিঃশব্দে চা রেখে রুম থেকে বেরিয়ে গেল। কুলসুম বেগমের রুমে গিয়ে তাকে একবার দেখে আসতে হবে। সময় তার নিজের গতিতে চলছে। মাহতাব আর মধুর সম্পর্কে দৌড় কিছুটা এগুলো নির্দিষ্ট একটা গন্তির মধ্যে আটকে আছে। মাহতাব নিজের সবটা দিয়ে চেষ্টা করছে মধুকে ভালো রাখার। মধু নিজেও চায় মেহরাবের কাছাকাছি যাওয়ার,
কিন্তু লজ্জায় আড়ষ্টতায় আর পেরে ওঠে না। আজ লামিয়া সকাল থেকেই খুব ফুরফুরে মেজাজে আছে, অযথায় হাসছে আর লজ্জা পাচ্ছে। ময়না বেগম কয়েকবার ভুরু কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে ব্যাপারটা কি, কিন্তু তার মাথায় কিছুই ঢোকেনি। মধু কৌতূহল চেপে রাখতে না পেরে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে। উত্তরে লামিয়া শুধু লাজুক হেসেছে। মাসখানেক আগে সে আর মেহরাব বান্দরবন থেকে ঘুরে এসেছে। মূলত তার রাগ ভাঙানোর জন্যই মেহরাব তাকে বান্দরবন নিয়ে গিয়েছিল। সেই সময়টা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটি। ময়না বেগম পানের ডালা নিয়ে কুলসুম বেগমের রুমে চলে গেল। ইদানিং কুলসুম বেগমের শরীরটা ভালো যাচ্ছে না। মেহরাব রেগুলার চেক আপ করছে, কিন্তু স্বাস্থ্যের তেমন উন্নতি দেখা যাচ্ছে না। খালা সারাক্ষণ কুলসুম বেগমের পিছনে পড়ে থাকে। তার সমস্ত দেখাশোনা সে নিজেই করে। রাতে তার খাটের পাশেই বিছানা পেতে ঘুমায়। মাহতাব আর মেহরাব এসব খালার বিছানায় মাঝে মাঝে ভাগ বসায়। অর্ধেক রাত তারা মায়ের সাথে কাটিয়ে দেয়। ময়না বেগম ও কুলসুম বেগমের কাজ ছাড়া হয় না। রাতে সেও তার পাশেই ঘুমায়। রহিমা আর জরি খালার সাথেই শোয়, কিন্তু যেদিন মাহতাব আর মেহরাব আসে সেদিন তাদের ছাদের স্টাফ রুমে থাকতে হয়। সেখানে অবশ্য সোয়েবের সাথে তাদের ভালোই সময় কাটে। রহিমা আর জরি তো শোয়েব মামা অন্তপ্রাণ। শোয়েব যদি বলে, জরি আজ আমাদের মুরগিটা ডিম পারবে, জরি তাহলে আগেভাগেই পেঁয়াজ মরিচ কেটে বটি নিয়ে রেডি থাকবে ডিম ভাজি করার জন্য। যদিও সে জানে এবার সে কোনো মুরগি নেই, তবুও শোয়েব মামা বলেছে যখন তখন গায়েবি থেকে এসে হলেও মুরগি ডিম পেড়ে যাবে। ময়না বেগম দুজনের এই অবাস্তবিক ব্যবহার দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শোয়েবের বিয়ের সময় দেনমর হিসেবে এই দুটোকে দিয়ে দিবে। একেবারে ঘাট থেকে বিদায়। আপদগুলোকে আল্লাহ দিয়ে দিয়ে তার বাড়ির সবাই মাথায় তুলেছে। অবশ্য এতে তারও কম বেশি হাত আছে। তাই বলে এভাবে বিগড়ে যাবে ভালো ব্যবহারের এই প্রতিদান? আজ মাহতাব আর মেহরাব একসাথে পাশে এসেছে। কুলসুম বেগম এখন খাওয়া দাওয়া নিজের রুমেই করে। বেশ কিছুদিন যাবৎ সে বিছানা নিয়েছে, তাই তাদের দুবেলা খাওয়া কুলসুম বেগমের রুমে হয়। সবাই যার যার প্লেট নিয়ে কুলসুম বেগমের রুমে হাজির হয়ে যায়। কুলসুম বেগমও খুশি হয় খুব। সবার সাথে গল্প করতে করতে নিজের খাওয়া শেষ করে। ইদানিং 3 বেলা 3 ছেলেমেয়ের হাতেই খাওয়া হয়। তার মনে হয় না সে অসুস্থ। জীবনে এতগুলো বছর পার করে এসে মনে হচ্ছে তার জীবন যেন পুরোটাই সার্থক। স্বামীর সংসারে আসার পর থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দুঃখ তাকে গ্রাস করতে পারেনি। স্বামীর মৃত্যু তাকে বড় শোক দিয়ে গেল। ছেলে মেয়েদের ভালোবাসায় সেই শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সে। প্রথমে স্বামী, তারপর সন্তানরা তাকে শিশুর মতো আগলে রেখেছে। চারিদিকে বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা দেখে নিজেকে চরম সুখী মানুষ মনে হয় তার। চোখ ভরে উঠল কুলসুম বেগমের। তার সামনেই মাহতাব মনোযোগ দিয়ে রুই মাছের কাটা বাঁচছে। পাশে মায়ের গলায় কাটা বিঁধবে সেই ভয়ে সত্যপনে নিজের চোখের জলটুকু লুকিয়ে মুচকি হাসল সে। ছেলেটাকে এখন কেমন বাচ্চা বাচ্চা লাগছে। মনে হচ্ছে এই তো 10-12 বছরে মাহতাব মাছের কাটা বাঁচতে কি আনমনে মাথা চুলকে ফেলছে। বেঁচে রাখা মাছটুকু দিয়ে মায়ের মুখে ভাত তুলে দিল মাহতাব। মেহরাব কুলসুম বেগমের পায়ের কাছে বসে খাচ্ছে। ভাইকে শান্তিতে খেতে দেখে ময়না বেগমের মুখ কুঁচকে গেল। নিজের গাধা ছেলেটা আস্ত মীর জাফর। সে জন্মের কয়েক বছর পরই টের পেয়েছে দেখো কিভাবে তার দামরা ভাইকে মাছ বেচে দিচ্ছে। এত কষ্ট করে জন্ম দিয়ে তার কি লাভ হলো? তাকে তো কোনোদিন চিংড়ি মাছের চালও ছাড়িয়ে দেয়নি। এতদিনে মেয়েটার সুবুদ্ধি হয়েছে। কত করে বুঝিয়েছি এই ছেলে তোকে জ্বালিয়ে মারবে। নতুন দেখে একটা বিয়ে করে নিচতলায় সেটেল হয়ে যা। শুনেনি আমার কথা। শুনলে কি আর এতগুলা বছর নষ্ট হতো? সেই তো প্রেমে পড়লো, অবশেষে সুবুদ্ধিও হয়েছে। রুমের সবার নজর ময়না বেগমের দিকে। সে মুখ বাঁকিয়ে কথাগুলো বলে আপাতত খাওয়াই মনোযোগ দিয়েছে। লামিয়া উৎসাহ চেপে রাখতে না পেরে বলে ফেল, কার কথা বলছেন আপা? কেন, তোর কথা। সকাল থেকেই সদ্য প্রেমে পড়া প্রেমিকার মতো লজ্জায় গলে গলে পড়ছিলি।
আমি বুঝিনি ভেবেছিস? আমি সব বুঝি, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। মেহরাব আহমক হয়ে তাকিয়ে রইল। লামিয়া ফ্যাল ফ্যাল করে একবার মেহরাবের দিকে আরেকবার ময়না বেগমের দিকে তাকালো। মধু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে সবে হতভম্ব হলো। মাহতাব চুপচাপ মাঝ বাসায় ব্যস্ত। শোয়েব কাকে সান্ত্বনা দিবে তা নিয়ে দ্বিধায় আছে। মনে হচ্ছে এই মুহূর্তে ছোট মামির পাশে থাকা উচিত। বেচারি শখ সহ্য করতে পারল না। দেখলেন আম্মা আপা কি বলছে? সত্যি করে বলেন আম্মা, আপনার বড় মেয়েকে কেন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন? আমি এখন নিজ দায়িত্বে গিয়ে কম্বল সহ রেখে আসব। বাইরে কিছুটা ঠান্ডা পড়ছে হয়তো। তুমি আমার সংসার ভাঙতে উঠে পড়ে লিখেছ কেন আপা? আমার আলাভোল্লা বউকে এই কুবুদ্ধি দাও সারাদিন। আস্তাগফিরুল্লাহ। চুপ থাক, এই ময়না কখনো কাউকে কুবুদ্ধি দেয় না। তোর বইয়ের ভালোর জন্যই আমি সব সময় তোকে সাপোর্ট করি। তোর উচিত তাকে কংগ্রাচুলেট করা। আমার ছেলে আস্ত বেয়াদব। আম্মা দেখছো তো? বেচারি শখ সহ্য করতে পারলেই হলো। মাহতাব হতাশ মুখে ভাই বোনের দিকে তাকালো। মেহরাবের কাঁদো কাঁদো মুখ দেখে কিছুটা মায়া হলো তার। সবসময় ময়না বেগমের কাছে তর্কে হেরে বেচারের মুখটা চুপসে যায়। কুলসুম বেগম বিরক্ত হয়ে ধমক দিলেন, এই বয়সে এসেও বাচ্চাদের মতন আচরণ তোমাদের। আর ময়না, এসব কি ধরনের কথা? মুখে লাগাম টানো। এখানে তোমার ছোটরা আছে, কার সম্পর্কে কি বলছো বলার আগে একবার ভাববে না দিন দিন ছোট হচ্ছ নাকি? আমাকে ধমকে রাখতে পারো আম্মা, ছেলেকে কিছু বলো না। তোমার আদরের ছেলেদের কোলে নিয়ে বসে থাকো। ময়না বেগম আঁচলের মুখ গুজলেন। লামিয়া এবার দিশেহারা বোধ হলো। ময়না বেগমের কাছে গিয়ে তাকে আশ্বস্ত গলায় বলল, আপনি ভুল বুঝছেন আপা। সকাল থেকে আমার মনটা খুব ভালো ছিল। আপনি ফুপু হতে যাচ্ছেন। সকালে বাসায় টেস্ট করেছি। কথাটা আমি আপনার ভাইকে প্রথম বলতে চেয়েছিলাম, তাই আপনাকে কিছু বলিনি। ভুল বুঝবেন না আপা। পুরো রুম আরেকবার স্তব্ধ হয়ে গেল। ময়না বেগম বাদে বাকি সবাই চোখ বড় করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। মেহরাব সোজা দাঁড়িয়ে গিয়েছে, তার হাতে পায়ের কাঁপন চোখে পড়ার মতন। মাহতাবকে সাথে সাথে জড়িয়ে ধরল তাকে। লামিয়া চোখের জল আর মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে মেহরাবের দিকে। এই খুশিটাই তো সে দেখতে চেয়েছিল। মধু এসে লামিয়াকে জড়িয়ে ধরল। মাহতাবের এতটা আনন্দিত চেহারা সে এর আগে দেখেনি। আচ্ছা, লোকটা যেদিন নিজের বাবা হওয়ার খবর পাবে সেদিন কতটা খুশি হবে। তাকে কি এভাবে শক্ত করে জড়িয়ে রাখবে? ভাবতেই লজ্জায় নুইয়ে গেল সে। বোর প্রেগনেন্ট শুনে খুশিতে বর বেহুশ, তাও আবার ডাক্তার বর। লামিয়া সেই কখন থেকে মেহরাবের মাথার কাছে বসে কেঁদে যাচ্ছে। আগে জানলে সে এ খবর মুখেও আনতো না, পেটের খবর পেটে চাপা দিয়ে রাখতো। এমন শক্ত সামর্থ্য মানুষটা কিভাবে ভিমড়ি খেয়ে পড়ল? হার্ট অ্যাটাক ফ্যাটাক আবার করে ফেলেনি তো? ময়না বেগম কিছুক্ষণ পরপর তেতে উঠছে। তার ভাষ্যমতে কয়েক ঘা জুতো বাড়ি পড়লে এই দামড়া গরু লাফিয়ে উঠবে। বংশের নাক কেটে ফুলরে ফেলে দিয়েছে এই বেয়াদব। বাপ হওয়ার খবর শুনে কশ্চিন কালকেও জ্ঞান হারিয়ে বলে তো তার মনে হচ্ছে না। বাপ হওয়ার খবর শুনে কশ্চিন কালকেও জ্ঞান হারিয়েছে বলে তো তার মনে হচ্ছে না। এই ভাইকে রক্ত জল করা টাকায় ডাক্তারি পড়িয়েছে। জ্ঞান ফেরার সাথে সাথে সব টাকা কড়াই কন্ডায় উসুল করবে সে। তার ভাইয়ের এত কষ্টের টাকা কিছুতেই সে নষ্ট হতে দিবে না। দেখো বউটাকে কিভাবে কাঁদাচ্ছে বেয়াদব। মাহতাব কিছুক্ষণ যাবৎ পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ভাইয়া, ওনাকে হসপিটালে নিয়ে চলুন। এখনো জ্ঞান ফিরছে না কেন? কিছু হলো না তো আবার? শোয়েব লামিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আরে না মামি, মামার কিছু হয়নি। খুশিতে অজ্ঞান হয়ে গেছে। হয় হয়, বেশি খুশি হলে মানুষ মাঝে মাঝেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। মামা শুধু জ্ঞান হারিয়েছে, এখনো নানুর জ্ঞান হারানো বাকি। মধু ময়না বেগমকে ধরে বসেছিল। শোয়েবের কথা শুনে হা হা করে হেসে ফেল। তার অনেকক্ষণ ধরেই হাসি আসছিল। খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছিল। এতক্ষণে হয়তো করেও ফেলতো, কিন্তু মেহরাব সব ভেস্তে দিল। বয়সে ছোট হলে আজ সে 100 ভাগ মেহরাবের কান মলে দিত। মধুর সাথে ময়না বেগমও হাসতে শুরু করলো। মাহাতব মুখ টিপে টিপে হাসছে।
সবার হাসি দেখে লামিয়াও হেসে ফেল। এতক্ষণ মেহরাবের জন্য টেনশন করলো, এখন তার খুব লজ্জা লাগছে। তাদের হাসির মাঝে মেহরাব পিটপিট করে চোখ খুলল। সবাইকে হাসতে দেখে কিছুটা ভরকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাবা হবে শুনে তুমি জ্ঞান হারিয়েছো মামা, এর বেশি কিছুই হয়নি। শোয়েবের কথাই আবার হাসির রোল পড়ল। মাহতাব লামিয়ার মাথায় হাত বুলিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। কুলসুম বেগম সেই কখন থেকে তাদের খানদানি হার খুঁজে চলেছে। খালাসহ রহিমা আর জয়ীকেও তার সাথে কাজে লাগিয়েছে। পুরো দুটো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও যখন হার খুঁজে পাওয়া গেল না, তখন সে বাড়ি মাথায় তুলল। এই প্রথম সে নাতনি নাতনির মুখ দেখতে যাচ্ছে, অথচ দোয়া করার জন্য খানদানি হারটা খুঁজে পাচ্ছে না। কি অশুভ ব্যাপার। মাহতাব দ্রুত পায়ে মায়ের রুমে এলো। পুরো রুম লণ্ডভণ্ড হয়ে আছে। কুলসুম বেগম বিছানার একপাশে বসে হাঁপাচ্ছে। অসুস্থ শরীরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ক্লান্ত হয়ে যায়। মাহতাব দ্রুত এসে তাকে আগলে ধরল। আমার জন্য পানি নিয়ে আয় রহিমা। রহিমা দৌড়ে চলে গেল পানি আনতে। এসব কি আম্মা, আপনি অসুস্থ? এখন এত হাইপার হলে তো আবার অসুস্থ হয়ে পড়বেন। তোমার দাদির দেয়া হারটা খুঁজে পাচ্ছি না আব্বা, কোথায় রাখলাম বলো তো? ভাইজান পানি আনছি। কুলসুম বেগমের উদ্বিগ্ন গলা শুনে মাহতাব কিঞ্চিত হাসল। রহিমার হাত থেকে পানি গ্লাসটা নিয়ে মাকে পানি খাইয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, আপনার গয়না সব লকারে রাখা আম্মা, আপনি ভুলে গেছেন হয়তো। আমি আনিয়ে দিব, এখন চুপচাপ বিশ্রাম করুন। কুলসুম বেগম হাত ছেড়ে বাঁচলেন। টেনশনে তার ঘাম ছুটে যাচ্ছিল। ছেলের কথা মতো চুপচাপ শুয়ে পড়লেন। ততক্ষণে রহিমা আর জড়িয়েও রুম থেকে বেরিয়ে গেছে। খালা কুলসুম বেগমের পায়ের কাছে বসে রইল। কখন কি লাগে বলো তো যায় না। মেহরাবের রুম ফাঁকা হলো আধা ঘন্টা পরে। কুলসুম বেগমের চেঁচামেচিতে সবাই যেতে চাইলেও মাহতাব নিষেধ করে। সবাইকে যেতে বলে সে একাই যায়। ময়না বেগম অবশ্য কয়েক ঘা লাগিয়েছে মেহরাবকে। মেহরাব কিছু বলেনি, হাসতে হাসতে তার আপাকে জড়িয়ে ধরে বসেছিল। খুশিতে তাদের দুজনের চোখ ভিজে একাকার। দুজনকে একা থাকতে দিয়ে সবাই যখন বেরিয়ে গেল, মেহরাব পারেন না তো লামিকে তার বুকের ভিতর ঢুকিয়ে রাখতে। লামিয়া তো তখন থেকেই কেঁদে যাচ্ছে। মেহরাব তাকে থামানোর চেষ্টা করছে না। এই কান্নার জন্যই তো তারা এত বছর অপেক্ষা করেছে। মধু রুমে গিয়ে দেখলো মাহতাব চুপচাপ বসে আছে। কিছু একটা ভেবে মাহতাবের সামনে গিয়ে দাঁড়ালো। মধুকে দেখেও মাহতাব কিছু বলল না। মধু ইতস্ততভাবে হাত কসলাতে লাগলো। মাহতাবের কপালে ভাঁজ পড়ল। মধু চিন্তিত মুখ দেখে চিন্তা হলো খুব। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ। বলো, সিরিয়াস কিছু? না না, লামিয়া আপুর বাবু হবে। মাহতাব মুচকি হাসলো। ভাইয়ের খুশিতে আস্তার বুকটা ভরে গেছে। নিজের আনন্দটা হয়তো ঠিকঠাক সে প্রকাশ করতে পারছে না। ওদের অনেক দিনের অপেক্ষা শেষ হলো, অবশেষে আল্লাহ মুখ তুলে তাকাইছে। বলছিলাম কি, আমারও একটা বাবু চাই। মাহতাব চমকে গেল, ভরকালো ও কিছুটা অবাক হয়ে তাকালো মধুর দিকে। মধু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মধুর অবস্থা দেখে হাসি পেল খুব। হাসিটা গিলে না বোঝার ভান করে বলো, আচ্ছা কাল এনে দিব। মধু ভুরু কুচকে গেল। কানে এলো দিব মানে? বাবুকে রাস্তায় ভ্যানে বিক্রি করে নাকি, যে বাসা থেকে বেরোলেই মানুষ ডেকে ডেকে দিয়ে যাবে? আশ্চর্য। মধু তড়িৎ পায়ে মাহতাবের মুখোমুখি বসলো। উদ্বিগ্ন গলায় বলল, এসব কি বলছেন? কাল এনে দেবো মানে? বললেই কি বাবু এনে দেওয়া যায় নাকি? তুমি যেভাবে বললে আমি ভাবলাম চাইলেই পাওয়া যাবে। এই প্রথম বউ কিছু একটা চেয়েছে, না দিয়ে পারি? চিন্তা করো না, আমি কালই একটা টয় সেন্টারে গিয়ে তোমার জন্য একটা বাবু নিয়ে আসবো। মধু অসহায় চোখে তাকালো। সে খুব ভালোভাবে বুঝতে পারছে মাহতাব তাকে খোঁচা মারছে। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল সে। নিজেকে সামলে কিছুটা কৌতূহলী গলেই বলল, আমি কি একটা পাতলা শাড়ি পরে আসবো? মাহতাব শুকনো মুখে বিষম খেলো। কি সাংঘাতিক কথা, এসব কেউ জিজ্ঞেস করে? মাহতাব মধুর দিকে তাকিয়ে বুঝতে পারল সে তাকে জব্দ করার জন্যই এমন কথা বলেছে। সেও স্বাভাবিক গলেই বলল, না শাড়ির দরকার নেই, আমি বরং একটা হট দেখে নাইট স্যুট নিয়ে আসি, কি বলো? মধুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিরস মুখে চেয়ে চেয়ে মাহতাবের গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যাও দেখলো। নাইট স্যুট পরতে হবে কেন?
শাড়ি পরলে কি দোষ হতো? সত্যি সত্যি আনতে চলে গেল না তো আবার? সে তো শুধু একটু মজা করতে বলেছিল, এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল তার শান্তশিষ্ট বরটাকে রাগিয়ে দেবার? রাতের খাবার খাওয়ার আগে মাহাতাব ফিরে এলো, হাতে কয়েকটা প্যাকেট দেখেই মধুর মুখটা রক্তশূন্য হয়ে গেল। লজ্জা ভয় একসাথে চেপে ধরলো তাকে। আজ রাতটা সাদে সোয়েবের সাথে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? সাথে রহিমা আর জরিকেও নিয়ে যাবে। শাড়ি না পরে কিছুতেই বাসর করবে না সে। এবাড়ির বড় বউ হিসেবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্বের কথা চিন্তা করে কপাল কুঁচকে গেল তার। এবার কেমন দায়িত্ব, কি অদ্ভুত চিন্তা ভাবনা। রাতের খাবার শেষ করে সবাই নিজের রুমে চলে গেল। মধু স্বামীর পায়ের পাতা চেপে ধরে বসে আছে। গত আধা ঘন্টা যাবৎ স্বামী শানোর চেষ্টা করেও ব্যর্থ। এক হাত চালো আর এক হাত দিয়ে চেপে ধরে। কি সমস্যা তোর বড় মামি? ভাতিজার পা ধরে টানাটানি করতে লজ্জা করে না তোর? ভালোই ভালোই পা ছাড়, না হলে ওয়াশরুমের কাজ আমি এখানেই সারব। আর কিছুক্ষণ চেপে রাখলে আমার কিডনি লিভার সব একসাথে নষ্ট হয়ে যাবে। এখনো আমার কত রাগ জাগা বাকি। স্বামীর ভয়ঙ্কর ঝাড়িকে একানো পাত্তা দিল না মধু। পায়ের পাতা ছেড়ে গাছড়া ভাব নিয়ে বলল, চল আমিও তোর সাথে যাব। তুই ভেতরে যাবি, আমি বাইরে পাহারা দেব। বলা তো যায় না, দেখা গেল বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেলি। আমাকে কি তোর মশা মনে হয়? এত বড় দেহ ওইটুকু জানলা দিয়ে কিভাবে বের হবে? আর 3 তলার বাথরুমের জানলা দিয়ে লাফিয়ে আমি নিজের জীবনই বাদ দিব কেন? আশ্চর্য, সমস্যাটা কোথায় বলবি তো আমাকে? তোর জীবন নাশক ব্যবহার আমাকে আতঙ্কিত করছে। শোয়েবের ভীতু ভীতু চোখও মধুর মন গলাতে পারল না। আজকে রাতে রুমে যাওয়াটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মাহাতাব নিশ্চয় তাকে লজ্জায় ফেলবে। তার লজ্জায় পড়তে একদমই ভালো লাগে না। লজ্জায় পেলে তাকে খুবই বিচ্ছিরি দেখায়। এটা অবশ্য তার নিজস্ব মতামত। কি হচ্ছে এখানে? মাহতাবের গম্ভীর গলা শুনে মধু শামীমের শার্টের কোনা ছেড়ে দিল। ছাড়া পেতেই শোয়েব আর এক মুহূর্ত দেরি করল না। এক ছুটে গিয়ে লিভিং রুমের পাশের বাথরুমে ঢুকলো। মাহতাব অবাক চোখে তাকে নিজের ভুরু কুঁচকে ফেলো। আমাদের রুমে ওয়াশরুম আছে মধু, তুমি সেখানে তো যেতে পারতে। এভাবে ওর সাথে মারামারি করছিলে কেন? মধু অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। মাহতাবের কথার উত্তর দিতে তার ইচ্ছে করছে না। সবসময় তাকে লজ্জায় ফেলে। মাহতাব কিছু একটা ভেবে নিঃশব্দে হাসলো। মধুর কাছাকাছি দাঁড়িয়ে ফিস করে বলল, রুমে এসো মধু, তোমার জন্য স্পেশাল গিফট এনেছি। মধুর উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে রুমের দিকে পা বাড়ালো। রুমে এসেই একটা প্যাকেট মধুর হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে এসো, আমি ওয়েট করছি। মধু চুপচাপ চলে গেল। মাহতাবের কথার বাইরে যেতে কখনোই মন সায় দেয় না তার। ওয়াশরুমে গিয়ে প্যাকেট খুলতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মধুর। টকটকে লাল শাড়িটির দিকে তাকিয়ে লাজুক হাসলো সে। দেরি না করে তাড়াতাড়ি করে তৈরি হয় মন দিল। স্বামীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য সে আজ মন ভরে সাজবে। মাহতাবকে শুভ্র পাঞ্জাবিতে আজ অসম্ভব সুন্দর লাগছে। মনে কিছুটা সংশয় নিয়ে সে দাঁড়িয়ে। মধু তাকে সত্যি সত্যি মন থেকে মানতে পারবে কিনা তা নিয়েও সে চিন্তিত। মধুর সাথে তার বয়সের পার্থক্য অনেক। মধু হয়তো এখন তাকে মেনে নিয়েছে, পরবর্তীতে যদি তার মন বদলে যায় তখন কি হবে? মাহতাব মধুকে বিশ্বাস করে, কিন্তু মানুষের মনের উপর কারোর জোর থাকে না। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তখন সে মেনে নিতে পারবে তো? মাহতাব এসব চিন্তা ঝেড়ে ফেলতে চাইল। নার্ভাসনেস তাকে কিসব আবল তাবল ভাবাচ্ছে। মানুষ চেনার ক্ষমতা তার হয়েছে। এসব ভাবা মানেই মধুকে ছোট করা। মধু জানতে পারলে খুব কষ্ট পাবে নিশ্চয়। চুরির রিনঝিন শব্দে মাহতাব ভাবনা থেকে বেরিয়ে এলো। পিছু না ফিরে ধীর গলায় বলল, কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তো মধু, কুইক। মধু আবার লজ্জা পেল, কিন্তু এবার আর ভয় পেল না। এত সুন্দর করে সাজা পরে নিশ্চয় তাকে বিচ্ছিরি লাগছে না। ধীর পায়ে গিয়ে পিছন থেকে মাহতাবকে জড়িয়ে ধরল সে। মাহতাব নীরবে হাসলো, চোখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলে মন্থর গলায় বলল, হয়নি। আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে বলেছিলাম মধু, সামনে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। মধু সামনে গেল না। মাহতাবের বুকের কাছে পাঞ্জাবিটা শক্ত হয়ে মুষ্টিবদ্ধ করে তার পিঠে মুখ লুকালো।
মাহতাব এবার শব্দ করে হেসে ফেলল। হ্যাচকা টানে সামনে নিয়ে কপালে সমিনী চুমু খেলো। অসম্ভব সুন্দর লাগছে, ঠিক আমার বউয়ের মতো। মধু এবার লজ্জায় সিটিয়ে গেল। চোখ জোড়া খিচে বন্ধ করে মাহতাবের বুকে মুখ লুকালো। মধুর শরীরে তীব্র কম্পন মাহতাবকে কিছুটা দিশেহারা করে দিল। শারীরিক উত্তাপ বেড়ে কপালে ঘামের রেখা দেখা দিল। পরশ মনের আনাচে কানাচে অনুভূতির আনাগোনা বেড়ে গেল হাজার গুণ। মধুকে বুকে জড়ি হালকা উঁচু করে রুমে নিয়ে এলো সে। খেয়ে হারিয়ে ফেলা মধু বুঝতে পারল না সে মাটি থেকে 3 ইঞ্চি উপরে তার বরের বুকে লেপ্টে আছে। সারা শরীরের তাপমাত্রা হঠাৎ করে যেন খুব বেড়ে গিয়েছে। গাল থেকে যেন গরম ভাব বেরোচ্ছে। অনুভূতি দুনিয়া থেকে বাস্তবে ফিরে এলো নিজেকে বিছানায় আবিষ্কার করে। মাহতাবের দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল সে। মানুষটাকে এমন উন্মাদের মতো লাগছে কেন? এই কেনর উত্তর সে জানে। মাহতাবের রক্তিম চোখে তাকিয়ে থাকতে পারল না সে। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। মাহতাব একটানে গায়ের পাঞ্জাবিটা খুলে কিছুটা আটকে আটকে বলল, আমি কিন্তু খুব রোমান্টিক, দেখতে চাও? মধু আগের চেয়েও বেশি কুকড়ে গেল। লোকটা মোটেও সুবিধা নয়। এভাবে কেন বলতে হবে? দেখলে কি সে মানা করবে নাকি? প্রচণ্ড উন্মোদনায়ও মাহতাব মুখ টিপে হাসল। স্ত্রীর লাজুক ভরকে যাওয়া মুখ দেখতে তার অসম্ভব ভালো লাগে। মধুর রাতটি কাটালো অত্যন্ত যন্ত্রণাদায়ক সুখে। এই গম্ভীর স্বল্পভাষী মানুষটার পাগলাটে ভালোবাসার আদরে সে নিজের কষ্টটুকু প্রকাশ করতেই কুণ্ঠাবোধ করল। মাঝে মাঝে তার কান্না শব্দে মাহতাবের তাকে আগলে নেওয়ার সুখটুকু সমস্ত যন্ত্রণা এক নিমিষেই ভুলিয়ে দিল। সকালটা সবার কাছে প্রতিদিনকার মতো হলেও মাহতাবের কাছে সম্পূর্ণ অন্যরকম একটি সকাল মনে হলো। তার বুকে লেপ্টে এক স্নিগ্ধ মেয়ে ঘুমিয়ে। ঘড়ির কাঁটা 8টায় গেলেও আজ তার বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। মাথা হালকা ব্যথা করছে। কম করে হলো তার 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে হবে। মধু ঘুমিয়েছে ফজরের পরে। চাইলে সে ঘুমাতে পারত, কিন্তু তার ঘুমন্ত মধুকে দেখতে বেশি ভালো লাগছে। মনের মধ্যে হাজার জল্পনা কল্পনা আসলো, সে পাত্তা দিচ্ছে না। রহিমা এসে ডেকে গেছে ব্রেকফাস্টের জন্য। এখন না উঠলে ময়না বেগম এসে হানা দিবে। মাহতাব সেই রিস্ক নিতে চাইল না। না চাইতেও মধুকে ছেড়ে উঠতে হলো তার। মধু এত সুন্দর ঘুমটা সে নষ্ট করতে চাইছে না। লামিয়ার সামনে একগাদা খাবার সাজিয়ে বসে আছে ময়না বেগম। তার হিসেব মতো লামিয়ার এখন একমাত্র কাজ স্বাধীন খাওয়ার উপরে থাকা, আর রাতভর এটা সেটা খাওয়ার বায়না করে তার ভাইকে জাগিয়ে রাখা। একটি রোমান্টিক প্রেগনেন্সি আবার কাটাতে হলে এসব করা বাধ্যতামূলক। লামের মুখটা শুকিয়ে গেছে। এত খাবার সে সারাদিনে খেয়ে শেষ করতে পারবে কিনা সন্দেহ। মেয়ের নিজেও কিছুটা অসহায় বোধ করল। সকাল সকাল কিছু বলে বোনকে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই তার। বউকে দেখেও মায়া হচ্ছে। একটাই তো মাত্র বউ তার। মধুর দিন শুরু হলো বেলা 11টায়। মাহতাব ততক্ষণে অফিসে চলে গিয়েছে। লাঞ্চের সময় অবশ্য সে বাসায় থাকবে তা মধু খুব ভালো করে জানে। তবুও মনের ভিতর কিছুটা অভিমানী এসে ভিড় করলো তার। একবার বলে গেলে কি হতো? অভিমানী মন নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো সে। বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। ময়না বেগম আজও নিস্তলার ভাড়াটিয়ার সাথে ঝগড়া বাঁধিয়েছে। লামিয়া টেনে নিয়ে এলো সে নতুন উদ্যমে আবার তেড়ে যায়। রহিমা আর জড়িয়েও তার সাথে সমান তালে দিয়ে যাচ্ছে। আজ নাকি ময়না বেগমের গাছের ড্রাগন চুরি হয়েছে। লামিয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে এদেশে ভীষণ খুশি। প্রতিদিন তার উপর ড্রাগন ফুটে যে অত্যাচার চলে তা থেকে রেহাই পাওয়া গেল। মধুকে অনেক কষ্টে ময়না বেগমকে টেনে ভিতরে নিয়ে এলো। সমীর আজ কয়েকদিন যাবৎ তার মামার অফিসে জয়েন করেছে, তাই সকালে নাস্তা সেরে সে অফিসে ছুটেছে। এতে মাহতাবের কিছুটা চাপ কমেছে বইকি। ময়না বেগম এখনও রাগে ফোঁস করছে। মধু মুচকি হেসে ময়না বেগমকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আর রাগ করবেন না আপা, অসুস্থ হয়ে যাবেন তো। এই জড়ি আপার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। আচ্ছা আপা, আজ কি খাবেন বলুন, আজ আমি রান্না করব। ময়না বেগম হুট করে শান্ত হয়ে গেল। মধুর আনাগোনা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। লামেও এসে ময়না বেগমের পাশে বসলো। মধু কিছুটা আড়ষ্ট হয়ে বসলো।
তার অস্বস্তি হচ্ছে। আমার ভাই তোকে ছুঁয়েছে তাই না? মাহাতাব তোকে মন থেকে মেনে নিয়েছে। ময়না বেগমের উচ্ছ্বাসিত গলা শুনে হতভম্ব হয়ে গেল মধু। লামিয়াও হাসি মুখে তাকে লজ্জায় ঘামতে লাগলো সে। মধুর লজ্জায় চুপছে যাও মুখটা দেখো পাত্তা দিল না ময়না বেগম। সে গুনগুন করে কাঁদতে লাগলো, কিছুটা বিলাপে সুরেই বলল, বুড়ো বয়সে আমার ভাইটা যৌবনের স্বাদ পেল। কত বললাম বিয়ে কর বিয়ে কর, আমার কথা শুনলো না। এখন কার লাভ হলো? গরিবের কথা বাসি হলেও ফলে। তখন বিয়ে করলে এখন 2 বাচ্চার বাপ থাকতো। মধু লজ্জা ভুলে হতভম্ব চোখে তাকিয়ে রইল ময়না বেগমের দিকে। লামিয়া মাথা নাড়তে নাড়তে চলে গেল। মধু আশেপাশে চোখ বুলিয়ে কাপা কাপা গলায় বলল, আমি কিচেনে যাচ্ছি আপা। ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে বলল, লাউ শাক ভর্তা করো আজ, শুটকি আর আলু ভর্তা ও করো। মধু মাথা নাড়িয়ে চলে গেল। জরি শরবত নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে ময়না বেগমের কাণ্ড দেখছিল। মধু যেতে সে মুখ থেকে আঁচল সরিয়ে কর্কশ গলায় বলল, শরবত কি গ্লাসেই শুকাবি? এদিকে দে, আমার গলা শুকিয়ে গেছে। জরি মুখ ফুলিয়ে শরবতের গ্লাস গিয়ে দিল। আফা, আপনি সারাক্ষণ ভাই ভাবিকে পিছে লাগেন কেন? তারা তো আপনারে পাগল মনে করে। হেল্লাইয়া তো ডাক্তারও দেখাই দেখি। ময়না বেগম গ্লাসে এক চুমুক দিয়েই মুচকি হাসলো। গ্লাসের শরবতটুকু শেষ করে হাসি মুখেই বলল, আমি সবই জানি। তোর দুলাভাই মারা যাবার পরে আমি বড্ড একা হয়ে গিয়েছিলাম রে জরি। লোকটাকে আমি বড় ভালোবাসতাম, আর তার শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়ার নয়। মাঝে মাঝে জোড়া শালিক দেখলেও আমার তার কথা মনে পড়ে। আমরা তো জোড়া শালিকের মতোই ছিলাম। স্বামী হচ্ছে মেয়েদের অমূল্য স্বপ্ন, সম্পদ। পৃথিবীর এই হাট বাজারের আর কারোর সাথেই তার তুলনা করা যায় না। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পূর্ণাঙ্গ ভালোবাসা, যেখানে শারীরিক মানসিক সব ধরনের মায়া থাকে। তুই চাইলেই সেই জায়গাটা অন্য কোনো কিছু দিয়ে পূর্ণ করতে পারবি না। বাবার বাড়ি আসার কিছুদিন পরেই বাবাকে হারালাম। তখন আমি পাগল প্রায়। আমার ছোট ছোট ভাইগুলো আমাকে বাচ্চার মতো সামলিয়েছে। আমি ওদের বিরক্ত করি না, আমি ওদের পিছনে লেগে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করি। আমি ওদের পিছনে লাগি বলেই ওরাও কোনো জড়তা ছাড়া আমার কাছে আসে। না হলে এই ব্যস্ত শহরে ভাইদের সাথে আমার দূরত্ব বেড়ে যেত। পিছনে না লাগলেও আমাদের মধ্যে এতটুকু কথাও হইতো না। আমার 2 ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, বুঝলি? তারা যদি মনে করে আমি অসুস্থ, তাতেও আমার দুঃখ নেই। আমি অসুস্থ সেজেই ভাইদের কাছাকাছি থাকতে চাই। সুস্থতা যদি ভাইদের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়, তাহলে আমি অসুস্থই ঠিক আছি। ময়না বেগম কুলসুম বেগমের রুমের দিকে চলে গেল। জরি চোখে পানি দিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। জরি ছাড়াও আরও 2জন মানুষের চোখ ভিজেছে। তার হচ্ছে লামিয়া আর মধু। মধু চোখ মুছে হাসি মুখে আবার রান্নাঘরে চলে গেল। থাক না, কিছুটা লুকোচুরি, কিছুটা অভিনয়। দিন শেষে সবে সুখে আছি, এর চেয়ে বেশি আর কি চাই। মাহতাব এলো বেলা শেষে। আজ মেহেরাবও বাসায় আসতে পারেনি। কুলসুম বেগমকে আজ লামিয়া খাইয়ে দিয়েছে। কুলসুম বেগম খুব একটা নড়চড় করে না, সারাদিন রুমে শুয়ে বসে কাটায়। মাহতাব এসে ড্রয়িং রুমের সাথে লাগোয়া বাথরুমের থেকে ফ্রেশ হয়ে কুলসুম বেগমের সাথে দেখা করতে গেল। কুলসুম বেগম আসরের নামাজ শেষে তসবি পড়ছিলেন। ছেলেকে আসতে দেখে মুচকি হেসে হালকা চেপে বসলেন। মাহতাব মায়ের গা ঘেঁষে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, এখন কেমন আছেন আম্মা? আমার একটা মিটিংয়ের জন্য গাজীপুর যেতে হয়েছিল, জ্যামে আটকে দেরি হয়ে গেল। আপনি খেয়েছেন? এত চিন্তা করো না আব্বা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের মতন সন্তানের মায়েরা কখনো খারাপ থাকে না বাবা। আমি খেয়ে নিয়েছি। আমার ছেলেদের অনুপস্থিতিতে আমার মেয়েরা আমার যত্নের ত্রুটি রাখে না। যাও গিয়ে খেয়ে নাও। মাহতাব মায়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। আজ সারাদিন মধুর সাথে কথা হয়নি। মধু কি রেখে আছে? কপালে ভাঁজ ফেলে রুমের দিকে এগিয়ে গেল সে। পথে ময়না বেগমের সাথে দেখা হতে সে মুখ বাঁকিয়ে নিজের রুমে গিয়ে খিল দিল। মাহতাব ভুরু আরও কিছুটা কুঁচকে গেল। আবার কি হলো?
মধু মাহাতাবের ক্লান্ত মুখ দেখে আরো রাগ করে থাকতে পারল না। হাসিমুখে এগিয়ে গিয়ে তার হাতে ভাঁজ করে রাখা কোটটা নিজের হাতে নিয়ে নিল। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। মাহাতাব স্বস্তির শ্বাস পেল। বইয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তা সে জানে না। বহু বছর আগের প্রেমের অভিজ্ঞতা কি আর এখন কাজে লাগবে? ফ্রেশ হয়েছি। তুমি খেয়েছো? খুব খারাপ কথা, অল্প হলেও খেয়ে নিবে, পরে না হয় আবার আমার সাথে খাবে। মধু হেসে সায় জানালো। মাহাতাবকে চেঞ্জ করতে বলে চলে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসেছে। আলোচনার বিষয় হচ্ছে শামীমের বিয়ে। ময়না বেগম দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব ছেলে বিয়ে করাবেন। ময়না বেগমের কথায় সবাই সায় জানালো। স্বামীর নিজেও কোনো অমত করল না। আলোচনা শেষে ঠিক হলো ময়না বেগম নিজেই মেয়ে খুঁজে বের করবেন। ভাইদের পছন্দের উপর তার ভরসা নেই, তাতে কারোর কোনো আপত্তি নেই। ময়না বেগমের দুই সহচরী রহিমা ও জরি তার এলাকা ঘুরিয়ে ভালো মেয়েদের খবর জোগাড় করবে, তারপর ময়না বেগম তদন্তে নামবে। রাতে বারান্দায় মাহাতাবের কাঁধে মাথা রেখে বসে আছে। মাহাতাব মধুকে এক হাতে আগলে রেখে আরেক হাতে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে। কি করছেন? অফিসের কিছু কাজ ছিল, তা শেষ করছি। মধু আবার আকাশ দেখায় মন দিল। বেলি ফুল গাছে এখন কোনো ফুল নেই, তবে তার পাশে সারি সারি সাদা গোলাপ ফুল ফুটে আছে। এই গাছগুলো মধু নিজ হাতে লাগিয়েছে। কি দেখছো? বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। মাহাতাব সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। মধুকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে ধীর গলায় বলল, তুমি এই সাদা গোলাপের মতো আমার জীবনের একরাশ স্নিগ্ধতা, যে আমার অবেলায় আমার জীবনে এসে আমাকে পূর্ণতা দিয়েছে। সারা জীবন আমি তোমাকে এভাবেই আমার বুকে আগলে রাখবো। মধু পরম আবেশে মাহাতাবের বুকে মুখ গুজল। এই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে। জীবনে এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার আছে তার?